আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ম্যাথ কোচিং বিএমএ অনলাইন ক্লাসের পাঠ উপস্থাপনায় সবাইকে স্বাগতম। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের টপিক হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ, পর্ব 10, পৃষ্ঠা 13, কাজ খ। যোগ করো। প্রদত্ত ভগ্নাংশগুলো হচ্ছে 1.34 পৌনঃপুনিক 5, তারপর 0.31 পৌনঃপুনিক 576 ও 8.056 পৌনঃপুনিক 78, এই তিনটি ভগ্নাংশ যোগ করতে হবে। এখন যোগ করার জন্য দেখো, আমি প্রথমে একটা চার্ট তৈরি করে নিয়েছি। তোমরা এই চার্টটি তৈরি করতেও পারো, আবার না করলেও চলবে। হ্যাঁ, এখন চার্ট তৈরি না করলে এই কিভাবে লেখাটা শুরু করবে সেটা আমি পরে তোমাদেরকে বলে দিব। তো প্রথমে আমি যে চার্ট তৈরি করেছি, এখন এই চার্টের উপরে আমি কিছু কথা তোমাদের বলে নিতে চাই। দেখো, এই চার্টের সর্ববাম দিকে একটা কলাম আছে, উপরে লেখা আছে প্রদত্ত ভগ্নাংশ। তো এই চার্টের মধ্যে 3টি সারি এখানে আছে, 3টি সারিতে 3টি ভগ্নাংশ লিখে নিলাম। ওই যে প্রদত্ত 3টি ভগ্নাংশ লিখে নিলাম। তারপরে একটা কলাম আছে, উপরে লেখা আছে পূর্ণ অংশ, তারপরের কলামে লেখা আছে অনাবৃত অঙ্ক সংখ্যা, তারপরে আবৃত অঙ্ক সংখ্যা, সবশেষের কলামে লেখা আছে আবৃত অঙ্ক সংখ্যার লসাগু। এখন এই বিভিন্ন কলামে কি কি সংখ্যা হবে এগুলো এখন আমরা পূরণ করব। দেখো, পূর্ণ অংশ এখানে লেখা আছে। তো প্রথম ভগ্নাংশের পূর্ণ অংশ কত? দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর বাম দিকে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে পূর্ণ অংশ। তাহলে এখানে দেখো, এই ভগ্নাংশের পূর্ণ অংশ হচ্ছে 1। দশমিক বিন্দুর বাম দিকে 1 রয়েছে, এই 1টা হচ্ছে পূর্ণ অংশ। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে। দ্বিতীয় ভগ্নাংশের দশমিক বিন্দুর বাম দিকে রয়েছে 0, তাহলে 0 হচ্ছে এই দশমিক ভগ্নাংশের পূর্ণ অংশ। তারপর আসো তৃতীয় ভগ্নাংশে। তৃতীয় ভগ্নাংশের দশমিক বিন্দুর বাম দিকে রয়েছে 8, তাহলে 8 হলো এই দশমিক ভগ্নাংশের পূর্ণ অংশ। তারপরের কলামে আসো অনাবৃত অঙ্ক সংখ্যা। তো অনাবৃত অঙ্ক দশমিক বিন্দুর ডান দিকে থাকে। অনাবৃত অঙ্ক এবং আবৃত অঙ্ক দশমিক বিন্দুর ডান দিকে থাকে। এখন প্রথম ভগ্নাংশে আসো। প্রথম ভগ্নাংশের দশমিক বিন্দুর ডান দিকে এই যে 3 এবং 4, এই দুটি অঙ্ক হচ্ছে অনাবৃত। কেন অনাবৃত? এই 3 এবং 4-এর উপরে কোনো পৌনঃপুনিক ডট নাই। দেখো, উপরে কোনো পৌনঃপুনিক ডট নাই। তো দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের যেই অঙ্কগুলোর উপরে পৌনঃপুনিক ডট থাকে না, ওই অঙ্কগুলো হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে এখানে অনাবৃত অঙ্ক হচ্ছে 3 এবং 4। তাহলে 3 একটি অঙ্ক, 4 একটি অঙ্ক। তাহলে এই ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা 2, এই যে 2। তারপরের ভগ্নাংশে আসো। দশমিক বিন্দুর ডান দিকে 3 এবং 1-এর উপর কোনো পৌনঃপুনিক ডট নাই। এই কারণে 3 এবং 1 এই দুটি অঙ্ক হচ্ছে অনাবৃত অঙ্ক।
এই কারণে এই ভগ্নাংশের অনাবৃত অঙ্ক সংখ্যা 2। তারপরের ভগ্নাংশে আসো। দশমিক বিন্দুর ডান দিকে দেখো তোমরা 0, 5, 6 এই তিনটি অঙ্কের উপর কোনো পৌনঃপুনিক ডট নাই। এই কারণে 0, 5, 6 হচ্ছে অনাবৃত অঙ্ক। তাহলে এইখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 3। অনাবৃত অঙ্ক সংখ্যা 3। তারপর আসো আবৃত অঙ্ক সংখ্যার কলামে আসো। প্রথম ভগ্নাংশের আবৃত অঙ্ক হচ্ছে 5। দেখো 5-এর উপর একটা পৌনঃপুনিক ডট আছে। এই কারণে প্রথম ভগ্নাংশের আবৃত অঙ্ক সংখ্যা 1। একটি অঙ্কের উপর পৌনঃপুনিক ডট আছে, এই জন্য এই প্রথম ভগ্নাংশের আবৃত অঙ্ক একটি, এই জন্য আবৃত অঙ্ক সংখ্যা 1। এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে আবৃত অঙ্ক কয়টি? হ্যাঁ, এটাও বলে দিই। দ্বিতীয় ভগ্নাংশে আবৃত অঙ্ক হচ্ছে 5, 7, 6। তোমাদের মধ্যে কেউ আমাকে বলতে পারো যে স্যার 5-এর উপরে পৌনঃপুনিক ডট রয়েছে এবং 6-এর উপরে পৌনঃপুনিক ডট রয়েছে, তো 7-এর উপরে তো নাই। 7 কি আবৃত অঙ্ক হবে? হ্যাঁ, 7ও আবৃত অঙ্ক হবে। কারণ আবৃত দশমিক ভগ্নাংশে যদি আবৃত অঙ্ক 2-এর চেয়ে আবৃত অঙ্ক সংখ্যা 2-এর চেয়ে বেশি হয়, তাহলে প্রথম অঙ্ক এবং শেষ অঙ্কের উপর পৌনঃপুনিক ডট দিলেই চলে। মাঝখানের অঙ্কের উপর কোনো পৌনঃপুনিক ডট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আবৃত অঙ্ক হচ্ছে 5, 7, 6। তাহলে আবৃত অঙ্ক সংখ্যা হবে 3। আবৃত অঙ্ক এবং আবৃত অঙ্ক সংখ্যা কিন্তু এক নয়। এখানে আবৃত অঙ্ক হচ্ছে 5, 6, 7, 6 আর আবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 3। কারণ এখানে অঙ্ক 3টি, এই কারণে 3টি অঙ্কের উপর পৌনঃপুনিক ডট, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা 3। এবার আসো শেষ ভগ্নাংশে। শেষ ভগ্নাংশে দেখো আবৃত অঙ্ক হচ্ছে 7 এবং 8। 7 এবং 8 হচ্ছে আবৃত অঙ্ক। তাহলে 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, এই কারণে এই ভগ্নাংশের আবৃত অঙ্ক সংখ্যা 2। আবৃত অঙ্ক সংখ্যা 2। আমি আবৃত অঙ্ক এবং আবৃত অঙ্ক সংখ্যা এই দুটি কথাকে আমি আরেকটু তোমাদেরকে বোঝাই, তোমরা শোনো। প্রথম ভগ্নাংশে আবৃত অঙ্ক হচ্ছে 5। এখানে 5 একটি অঙ্ক, এই কারণে আবৃত অঙ্ক সংখ্যা 1। দ্বিতীয় ভগ্নাংশে আবৃত অঙ্ক হচ্ছে 5, 7, 6। তাহলে 5 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক। তাহলে এখানে 3টা অঙ্কের উপরে পৌনঃপুনিক ডট আছে, এই কারণে এই ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা 3। 3টি অঙ্কের উপর পৌনঃপুনিক ডট থাকার কারণে আবৃত অঙ্ক সংখ্যা 3। তারপরে শেষ ভগ্নাংশে আসো। আবৃত অঙ্ক হচ্ছে 7 এবং 8। তো 7 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক। তাহলে দুটি অঙ্কের উপরে পৌনঃপুনিক ডট রয়েছে, এই কারণে এই ভগ্নাংশে আবৃত অঙ্ক সংখ্যা 2। ঠিক আছে, এখন আমরা এই প্রদত্ত 3টি ভগ্নাংশকে যোগ করব। হ্যাঁ, তো এই চার্টের দিকে তোমরা একটু লক্ষ্য করো। এই অনাবৃত অঙ্ক সংখ্যা 3টি ভগ্নাংশে ভিন্ন ভিন্ন। হ্যাঁ, একই হয়নি, ভিন্ন ভিন্ন। আবার আবৃত অঙ্ক সংখ্যাও 3টি ভগ্নাংশে দেখো ভিন্ন ভিন্ন। এই ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এই প্রদত্ত ভগ্নাংশগুলো হচ্ছে অসদৃশ। ঠিক আছে, অসদৃশ। এখন এই ভগ্নাংশগুলোকে যেহেতু আমরা যোগ করব,
এই কারণে এই ভগ্নাংশগুলোকে প্রথমে আমরা সদৃশ করে নিতে হবে। সদৃশ করলে সদৃশ দশমিক ভগ্নাংশগুলোর প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক সংখ্যা একই হবে, আবার আবৃত অঙ্ক সংখ্যাও একই হবে। এখন সদৃশ দশমিক ভগ্নাংশগুলোতে অনাবৃত অঙ্ক সংখ্যা তো একই হবে। এখন এই অনাবৃত অঙ্ক সংখ্যা কত হবে এটা আমরা কিভাবে বের করব? এবং সদৃশ দশমিক ভগ্নাংশগুলোতে আবৃত অঙ্ক সংখ্যাই বা কত হবে সেটা আমরা বের করব কিভাবে? হ্যাঁ, এখন আমি বের করে দিচ্ছি। দেখো তোমরা এখানে অনাবৃত অঙ্ক সংখ্যার কলামে দেখো সবচেয়ে বেশি সংখ্যা বড় কোনটা? সবচেয়ে বেশি হচ্ছে 3। তাহলে 3কে আমি গোল চিহ্নিত করে রাখি। অনাবৃত অঙ্ক সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি যেটা, হ্যাঁ, বড় সংখ্যা 3। আর আবৃত অঙ্ক সংখ্যা যে 1 2 3, এই আবৃত অঙ্ক সংখ্যা 1 2 3 এর লসাগু করলে হয় 6। এই যে দেখো একটা কলাম লিখে নিয়েছি আমি আগে আবৃত অঙ্ক সংখ্যার লসাগু। তাহলে এই আবৃত অঙ্ক 1 2 3 এর লসাগু হচ্ছে 6। হ্যাঁ, এই 6টাকে আমি গোল চিহ্নিত করে রাখলাম তোমাদের নজরে পড়ার জন্য। এখন এই প্রদত্ত ভগ্নাংশগুলোকে যখন এখন আমরা সদৃশ করব, তখন ওই প্রত্যেকটি ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা হবে এই যে গোল চিহ্নিত সংখ্যাটা, এটা হচ্ছে অনাবৃত অঙ্ক সংখ্যার মধ্যে যেটা সবচেয়ে বেশি। আর আবৃত অঙ্ক সংখ্যা হবে এই যে 1 2 3 এর লসাগু 6 এর সমান। তো আমি প্রথমে বলছিলাম যে যদি এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসে যে 2টি বা 3টি এই আবৃত দশমিক ভগ্নাংশ দিয়ে বললো যে এদেরকে যোগ করো, তখন এইভাবে তোমরা চার্ট তৈরি করতেও পারো, আবার না করলেও চলবে। তো না করলে, চার্ট তৈরি না করলে এই এখান থেকে লিখবে। এই যে আমি এখন লিখব এখানে 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 এই প্রদত্ত ভগ্নাংশগুলোকে তো এখন আমরা সদৃশ করে নিতে হবে। তো এই কারণে লিখব এখানে সদৃশ ভগ্নাংশগুলোতে এখানে সদৃশ ভগ্নাংশগুলোতে অনাবৃত অঙ্ক সংখ্যা সমান 3 এবং আবৃত অঙ্ক সংখ্যা সমান 6। তো ভগ্নাংশগুলোকে যখন এখন আমরা সদৃশ করব, তাহলে প্রত্যেকটিতে অনাবৃত অঙ্ক হবে 3টি আর আবৃত অঙ্ক হবে 6টি। তাহলে অনাবৃত এবং আবৃত মোট অঙ্ক হবে 9টি। এই যে 6-এর সাথে 3 যোগ করলে 9, এই 9টি হবে দশমিক বিন্দুর ডান দিকের মোট অঙ্ক। এদের মধ্যে 3টি থাকবে অনাবৃত, 6টি হবে আবৃত। ঠিক আছে, এখন আমরা প্রদত্ত ভগ্নাংশগুলোকে উপর থেকে নিচের দিকে লিখে নিই। হ্যাঁ, তো প্রথম ভগ্নাংশটা কি? 1.34 পৌনঃপুনিক 5, তারপরে 0.31 পৌনঃপুনিক 576, তারপর 8.5
056 পৌনঃপুনিক 78। এগুলো হচ্ছে প্রদত্ত ভগ্নাংশ, এগুলো অসদৃশ। এখন আমরা এগুলোকে সদৃশ করব, সমান চিহ্ন দিয়ে সমান চিহ্নের ডান দিকে আমরা এগুলোকে সদৃশ করে নিব, তারপর আমরা যোগ করব। ঠিক আছে, এখন দেখো আমরা কিভাবে সদৃশ করি। তো প্রথম ভগ্নাংশটা দিয়ে শুরু করি। পূর্ণাংশ 1 পয়েন্ট, এখানে দেখো অনাবৃত অঙ্ক 3 4। তো অনাবৃত অঙ্ক 3 4 আর একটা অঙ্ক আছে আবৃত অঙ্ক দেখা যায় 5। তাহলে এই অনাবৃত অঙ্ক যে এভাবে থাকে, যেগুলো থাকে ওইগুলোই লিখতে হয়। 3 4 কমানো যায় না, বাড়ানো যায় না। এখন একটা কথা স্মরণ করার চেষ্টা করো, দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক হবে 9টি বলছিলাম। এই যে অনাবৃত অঙ্ক হবে 3টি আর আবৃত অঙ্ক হবে 6টি। এখন দশমিক বিন্দুর ডান দিকে মোট অঙ্ক 9টি মিল করব কিভাবে? এই যে দেখো আবৃত অঙ্ক, যে আবৃত অঙ্কগুলো বারবার লিখে আমরা মোট 9টি অঙ্ক মিল করব। এই আবৃত অঙ্ক 5, এই 5 আমরা বারবার লিখব, লিখে মোট 9টি অঙ্ক মিল করব। তাহলে এখানে আগে আছে এই যে 3 এবং 4 দুটি অঙ্ক, তাহলে 9টি মিলাইতে গেলে আমাকে আরও লাগবে এই 7টি অঙ্ক লাগবে। তাহলে 7টি অঙ্ক, এই আবৃত অঙ্ক যে 5 এটাকে আমরা বারবার লিখে মিল করব। তাহলে এখানে আছে 2টি, 3 4 5 6 7 8, এই 9টি অঙ্ক হলো। দেখো এই আবৃত অঙ্ক 5কে আমরা বারবার লিখলাম, লিখে দশমিক বিন্দুর ডান দিকে আমরা মোট 9টি অঙ্ক মিল করলাম। এখন এই 9টি অঙ্কের মধ্যে প্রথম 3টিকে রাখবো আমরা কি অনাবৃত। ওই যে অনাবৃত অঙ্ক সংখ্যা 3 লেখা আছে, তাহলে প্রথম 3টি আমরা অনাবৃত রেখে দিই আর শেষের 6টিকে আবৃত দিয়ে দিই। এখান থেকে এই পর্যন্ত এরা হচ্ছে আবৃত। ঠিক আছে, এবার আসো দ্বিতীয় ভগ্নাংশে। এই 0 পয়েন্ট, দেখো এই 3 এবং 1 হচ্ছে অনাবৃত অঙ্ক, তাহলে অনাবৃত অঙ্ক যেগুলো থাকে সেগুলোই লিখতে হয় 3 1। তারপরে আবৃত অঙ্ক দেখো 5 7 6। তাহলে এই সদৃশ করার সময় এই আবৃত অঙ্ক বারবার লিখে প্রয়োজনীয় সংখ্যক অঙ্ক পূরণ করতে হয়। তাহলে 5 7 6 আমরা বারবার লিখব। উপর থেকে যদি বরাবর রাখি তাহলে এটা সহজ হয়ে যায়। তাহলে 5 7 6 5 7 6 5। এখন প্রথম দশমিক বিন্দুর ডান দিকে এই প্রথম 3টি অঙ্ক আমরা অনাবৃত রেখে দিই, আর এই যে এই 7 থেকে এই 5 পর্যন্ত 6টি অঙ্ক আবৃত দিয়ে দিলাম। তারপর আসো শেষ ভগ্নাংশে 8.056। দেখো 056, এই 3টি অঙ্ক হচ্ছে অনাবৃত, আর 7 এবং 8 এই দুটি অঙ্ক হচ্ছে আবৃত। তাহলে এই 7 এবং 8 এই দুটি অঙ্ক আমরা বারবার লিখে মোট দশমিক বিন্দুর ডান দিকে মোট 9টি অঙ্ক মিল করব। তাহলে 7 8 বারবার লিখতে পারবো, এই উপর থেকে 7 8 বারবার লিখব। আর লেখার কৌশলটা দেখো আমি আমার দিকে, এই দশমিক বিন্দুর ডান দিকের যে প্রথম অঙ্কগুলো উপর থেকে নিচের দিকে বরাবর, দ্বিতীয় অঙ্কগুলো উপর থেকে নিচের দিকে বরাবর, তৃতীয় অঙ্কগুলো উপর থেকে নিচের দিকে বরাবর। এইভাবে যদি উপর থেকে নিচের দিকে বরাবর রাখা যায় তাহলে অঙ্কটা করতে সুবিধা হয়।
এখন দেখো 8.056 লিখলাম, 8.056। এখন আবৃত অঙ্ক বারবার লিখব, কত? 7 8 7 8 7 8 7 8। এখন দশমিক বিন্দুর ডান দিকে প্রথম 3টিকে আমরা অনাবৃত রেখে দিই, তারপর শেষের 6টিকে আবৃত দিয়ে দিই, ঠিক আছে? এই যে দেখো, এখন সমান চিহ্নের ডান দিকের 3টি ভগ্নাংশ কি হয়ে গেল? সদৃশ হয়ে গেল। সদৃশ হলো কিভাবে? দেখো, 3টি ভগ্নাংশেই দশমিক বিন্দুর ডান দিকের অনাবৃত অঙ্ক সংখ্যা দেখো, এটাতে যেমন 3টি অনাবৃত অঙ্ক, এটাতেও 3টি, এটাতেও 3টি, অর্থাৎ অনাবৃত অঙ্ক সংখ্যা এখন একই হলো। আবার আবৃত অঙ্ক সংখ্যাও দেখো, এটাতে 6টি, এটাতে 6টি, এটাতেও 6টি, তাহলে আবৃত অঙ্ক সংখ্যাও একই হলো, অনাবৃত অঙ্ক সংখ্যাও একই হলো। এই কারণে এই সমান চিহ্নের ডান দিকের যে 3টি ভগ্নাংশ এরা হচ্ছে সদৃশ, আর বাম দিকের 3টি ভগ্নাংশ ছিল প্রদত্ত ভগ্নাংশ, এরা ছিল অসদৃশ, ঠিক আছে? যখন আবৃত দশমিক ভগ্নাংশকে যোগ করতে বলা হবে, কতগুলো আবৃত দশমিক ভগ্নাংশকে যোগ করতে বলা হবে, তখন তাদেরকে সদৃশ করে নিতে হবে। আর সদৃশ করার নিয়মটা হচ্ছে এই। এখন একটা রেখা টেনে আমরা যোগ করব, এই যে যোগ করে দিই। এখন তোমরা দেখো, আমি আমার মতো করে যোগ করি। এই 5 5 10, 10 8 18, 8 হাতে আছে 1, 7 14, 14 5 19, 9 হাতে আছে 1, 8 8 8 16, 16 5 21, 1 হাতে আছে 2, 5 5 10, 19 19, 9 হাতে আছে 1, হাতে আছে 1, 6 12, 12 8 20, 0 হাতে আছে 2, হাতে আছে 2, তা 5 2 7, 3 7 21, 3 7 21, 21, 1 হাতে আছে 2। এখানে একটু তোমরা থামো। এই যে এখানে এই অঙ্কগুলো যোগ করে আমরা পাইলাম 21, 21 1 লিখলাম, হাতে আছে কত? 2। এখন এই 5 7 7 এই অঙ্কগুলো হচ্ছে সর্ব বাম দিকের পৌনঃপুনিক, আর সর্ব ডান দিকের পৌনঃপুনিক হচ্ছে এই যে 5 5 8, আর এই 5 7 এই 7 এরা হচ্ছে বাম দিকের পৌনঃপুনিক। এখন এই আবৃত দশমিক ভগ্নাংশ যখন আমরা যোগ করব, তখন ওই যোগ করার সময় সর্ব বাম দিকের যেই পৌনঃপুনিক অঙ্কগুলো আছে, ওই অঙ্কগুলো যোগ করার পর হাতে যেটা থাকে ওইটা আবার এই সর্ব ডান দিকের এই আবৃত অঙ্কের সাথে আবার যোগ করে দিতে হয়। তাহলে এখানের বাম দিকের অঙ্কগুলো যোগ করে আমরা পাইলাম 21, 21 1 হাতে আছে কত? 2, এই হাতের 2টা আবার শেষে সর্ব ডান দিকের অঙ্কের সাথে যোগ করে দিতে হবে। তাহলে এই 2 আমি আগে আগে লিখে রাখলাম, হ্যাঁ, পরেটা যোগ করে দিব। তাহলে আসো, 21 1 হাতে আছে 2, হাতে আছে 2, 8 10 18, 8, হ্যাঁ হ্যাঁ। আবার কেউ বলতে পারো স্যার হাতে আছে 2, এই 2টা ওইখানে যোগ করলেন, আবার হাতের 2টা তো আবার এই বাম দিকের এই অঙ্কগুলোর সাথেও কিন্তু আবার যোগ করতে হবে, হ্যাঁ। তো যোগ করে পেলাম আমি 18, 8 হাতে আছে 1, 5 থেকে 6, 6 7, 7 4 11, 1 হাতে আছে 1, 6 7 হাতে কিছু নাই, তারপরে দশমিক বিন্দু দিয়ে যেতে হবে, তারপরে 8 9।
তারপর আবার ওই যে হাতে সর্ববাম দিকের পৌনঃপুনিক অঙ্কগুলো যোগ করার সময় হাতে যে 2 ছিল, এই 2 আবার এখানে ডান দিকের অঙ্কের সাথে আবার যোগ করে দিতে হবে। এখন আবার রেখা টানি, হ্যাঁ, তারপরে যোগ করে দিই। 8 এ 2 এ 10 এর 0, হাতে আছে 1, 9 একে 10 এর 0, হাতে আছে 1, 1 একে 2, তারপর 9, তারপর 0, তারপর 1, 8, 1, 7.9। এখন আসো, এটা হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল। এখন এই যোগফলের দশমিক বিন্দুর ডান দিকে প্রথম 3টি অঙ্ক আমরা অনাবৃত রেখে দিই। ওই যে প্রথম 3টি অঙ্ক অনাবৃত হওয়ার কথা ছিল না, প্রথম 3টি অঙ্ক আমরা অনাবৃত রাখি আর শেষের 6টি অঙ্ক আমরা আবৃত রেখে দিই। তাহলে এই যে এই সংখ্যাটা পাইলাম, আর এটাই হচ্ছে নির্ণেয়। এই যে দেখো, যোগ করার পরে এটা আমরা পেয়েছি এই সংখ্যাটা। এই প্রথম 3টি অঙ্ক দশমিক বিন্দুর ডান দিকের প্রথম 3টি অঙ্ক আমরা অনাবৃত রাখলাম, আর শেষের 6টি অঙ্ক আমরা আবৃত রাখলাম। হ্যাঁ, ইহাই হচ্ছে নির্ণেয় যোগফল। তোমরা লিখে দিবা নির্ণেয় যোগফল সমান এই সংখ্যাটা। তো আশা করি তোমরা আজকের এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পারছো। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। আজকের মতো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ।